আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ প্যারিসে এখন মধ্য দুপুর। একবার ভাবুন তো, মধ্য দুপুরে যদি সূর্যাস্ত যায় কিংবা সূর্য ডুবে যায় তাহলে সেটি কেমন হয়? এটি কি কখনো সম্ভব? না। কিন্তু বর্তমানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মধ্য দুপুরে যেন সূর্য অস্তমিত যেতে বসেছে। হ্যাঁ দর্শক, আজকে আমি কথা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের যে জনপ্রিয়তা দিন দিন কমে আসছে এবং তার ফলশ্রুতিতে তাদের যে মেয়াদ ফুরিয়ে আসছে, ক্ষমতার আয়ু ফুরিয়ে আসছে, সে নিয়ে। শুনতে খারাপ লাগলেও এটিই বাস্তবতা এবং এটিই সত্যি। তবে কী কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছেন এবং পাশাপাশি হারাচ্ছেন রাজনৈতিক দলগুলোর আস্থা এবং তারা আস্তে আস্তে অস্তমিত সূর্যের মতো এগিয়ে যাচ্ছেন ক্ষমতার প্রান্তে, সেই কারণ হয়তো অনেক হতে পারে। ছোট বড় অনেক বিষয় নিয়ে এই সরকারের মধ্যে এবং এই সরকারের বাইরে এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের বিতর্ক দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো হয়তো আরও অনেক কিছু বলতে পারবে, অথবা জনগণেরও অনেক ধরনের পারসেপশন কিংবা জনগণেরও মতামত রয়েছে এ সম্পর্কে। তবে এর মধ্য থেকে মোটা দাগে আমি আজকে 10টি কারণ আপনাদের সামনে, অর্থাৎ 10টি বিষয়, যেই বিষয়গুলোতে সরকার খুব বেশি বিতর্কিত হচ্ছে, সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আলোচনার শেষে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে এই বিষয়গুলোর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন সরকার যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছিল তা এখন প্রায় ম্লান হতে চলেছে। দর্শক, শুরুতেই আমি বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত বছরের আগস্টের শুরুর দিকে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেলেন, তারপর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি হয়েছিল। আমরা নজিরবিহীন অনেক ঘটনা দেখেছি। ঢাকা শহরের মতো জায়গায় ডাকাতের উৎপাতে মানুষ রাতে ঘুমোতে পারতো না। মানুষ পাড়া মহল্লায় তখন পাহারা দিয়ে এই ডাকাতকে মোকাবিলা করেছে। তারপরে প্রত্যাশা করা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 8ই আগস্ট যখন তার শপথ নিলেন তারপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হবে, কিন্তু না, তা হয়নি। এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয়, যে কারণে প্রায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অনেক ঘটনা দেখতে পাই। আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিই, যে ঢাকার মোহাম্মদপুরে যে কিশোর গ্যাং এমনকি যে কিশোরদেরকে নিয়ে যে সন্ত্রাসী সংগঠনগুলো পরিচালিত হচ্ছে, সেগুলোকেও মূলোৎপাটন করতে পারেনি সরকার। এবার আসা যাক নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন নিয়ে সরকার এখনও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি, যেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি অসন্তোষ এই সরকারের বিষয়ে। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু তারা সবগুলো রাজনৈতিক দলেরই বলা যায় যে অকুণ্ঠ সমর্থন পেয়েছিল জনগণের সমর্থন। সবগুলো রাজনৈতিক দল তাদের প্রতি আস্থা রেখেছিল, তারা একটি সঠিক এবং একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করবেন। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রোডম্যাপ দিতে পারেননি। বলা হচ্ছে যে হয়তো এবছরের ডিসেম্বরে, না হলে আগামী বছরের জুনে। কোনটি সঠিক আসলে কেউ বলতে পারছে না। এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আসুন আস্থা সংকট যে কথাটি বলছিলাম। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এই সরকারের প্রতি তাদের যে অনাস্থা, এটি কিন্তু প্রকাশ করতে শুরু করেছে। বিশেষ করে বিএনপির কথা যদি বলি, বিএনপির শীর্ষ নেতারা এখন কিন্তু নিয়মিতই এই সরকারের সমালোচনা করছেন। এমনকি কদিন আগে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস এক বক্তব্যে বলেছেন যে আগে তারা কুকুরের মুখে ছিলেন এবং বর্তমানে তারা বাঘের মুখে পড়েছেন। তিনি কুকুর দিয়ে হয়তো আওয়ামী লীগকে বোঝাতে চেয়েছেন, বাঘ বলতে বর্তমান সরকারকে বোঝাতে চেয়েছেন। তিনি অভিযোগ করেছেন এই সরকারের সময়ও বিপুল পরিমাণে অর্থ দেশের বাইরে চলে গেছে। এবার আসে জামাতের প্রসঙ্গে। দুদিন আগে তাদের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে তাদের সংশয় রয়েছে এবং এই মুহূর্তে সরকার যে লেভেল প্লেইং ফিল্ড দরকার হয় নির্বাচনের জন্য, সবার জন্য সমান বা সমতল একটি নির্বাচনী মাঠ, সেটি তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এটি তাদের পারসেপশন এবং তারাও কিন্তু এই সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা ইতিমধ্যে প্রকাশই করছেন। সবচেয়ে এই সরকারকে বেশি বেকায়দায় ফেলেছে মিয়ানমারের রাখাইন রাজ্যকে মানবিক করিডোর দেয়া নিয়ে। দেখুন, এই সিদ্ধান্তটি বর্তমান এই সরকার নিতে পারে না, কারণ তারা
কোনো নির্বাচিত সরকার নয়। যেই রাজনৈতিক দলগুলো কিন্তু একই কথাই বলে আসছে যে নির্বাচিত সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে তাদের জনগণের প্রতি দায় থাকে, তারা একটি কাজ করতে পারে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, কিন্তু তারা তো জনগণ দ্বারা নির্বাচিত নন। তাদের জনপ্রিয়তা কিংবা তাদের জনপ্রিয়তা হারানো এগুলো নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা রাজনৈতিক দল সবসময়ই তাদের দলের স্বার্থ এবং দেশের স্বার্থ এই দুটিকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে। এই স্বার্থটি, এই মানবিক করিডোর দেওয়ার যে স্বার্থটি, এটি নিয়ে কিন্তু সরকার কখনো কোন রাজনৈতিক দলের সাথে বসেনি, বরঞ্চ তারা একা একাই জাতিসংঘের সাথে এই ধরনের সিদ্ধান্তে চলে যাচ্ছিল। যখন রাজনৈতিক দলগুলো এখন সমালোচনা শুরু করেছে তখন কিন্তু তারা এখন কিছুটা পিছু হটেছে এবং এটি নিয়ে এখন আর কোনো কথা বলা শোনা যাচ্ছে না। এর মধ্যে আবার তারা নতুন আরেক বিতর্কে জড়িয়ে গেছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরটি বাংলাদেশের অর্থনীতির একটি বড় বা অন্যতম একটি চালিকা শক্তি বলা চলে। সেই চট্টগ্রাম বন্দরের একটি কন্টেইনার টার্মিনাল রয়েছে যেটি সবচেয়ে বেশি লাভজনক এবং সবচেয়ে বেশি আধুনিক, সেটি হচ্ছে নিউ মুরিং টার্মিনাল। সেই টার্মিনালটিকে বর্তমান সরকার চাচ্ছে বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে ব্যবস্থাপনার জন্য দিয়ে দিতে। এটি নিয়েও কিন্তু বিতর্ক শুরু হয়েছে বাম রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে। গত দুদিন আগে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনিও কিন্তু স্পষ্ট বলেছেন যে এগুলো এই সরকারের কাজ নয়, তাদের কাজ একটি সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করে তারপরে বিদায় নেয়া। এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলগুলো নেবে, এটি তিনি বলার চেষ্টা করেছেন। সরকার, এবার আসি সংস্কার প্রস্তাবে। শুরুতে যখন সরকারে এসেছিল তখন সবগুলো রাজনৈতিক দলই কিন্তু সরকারের যে সংস্কার যে আলোচনা ছিল তাতে কিন্তু তারাও সমর্থন দিয়েছে। কিন্তু এখন কিন্তু সবাই সংস্কার চাচ্ছে না, কারণ সংস্কারের নামে সময় যত যাচ্ছে ততই নির্বাচন পিছিয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন, এমনকি এটাই বাস্তবতা। এবং যে কারণে সরকারের এই সংস্কার নিয়ে কিন্তু আপনার রাজনৈতিক দলগুলোর ঘোর আপত্তি রয়েছে। তারা বলতেছেন যে তারা সংস্কার করবেন, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সংসদে দাঁড়িয়ে যেই সমস্ত সংস্কারগুলো দেশের জন্য দরকার তারা সেটি করতে যাচ্ছেন। এই সংস্কারেরই আরেকটি অংশ হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেই সংস্কার কমিশনটি। দেখুন, এই সংস্কার কমিশনটি যে প্রতিবেদন মানে সরকারকে উপস্থাপন করেছে, সেই প্রতিবেদন নিয়ে কিন্তু গুরুতর অভিযোগ তোলা শুরু করেছে ইসলামপন্থী দলগুলো। ইতিমধ্যে ইসলামপন্থী দলগুলোর একটি অংশ কিন্তু বলেছে যে তারা এই সংস্কার কমিশনে বাতিল চায়। সংস্কার প্রতিবেদনের কিছু অংশ সংশোধন দূরের কথা, সংস্কার কমিশন বাতিল চায়। তা না হলে তারা কিন্তু লাগাতার আন্দোলনে যাবে, রাজপথে আন্দোলনে নামবে, এ ধরনের হুমকিও কিন্তু তারা দিচ্ছে। তার মানে সরকার কিন্তু এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্য দিয়েও একটি অংশকে, দেশের একটি অংশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে ফেলেছে এর মধ্যে। এবার আসা যাক এনসিপি প্রসঙ্গে। এনসিপিকে অনেকে কিংস পার্টি অথবা বলা যায় যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তৈরি বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি পার্টি হিসেবে বলতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এটার অনেকটা বাস্তবতাও রয়েছে, কারণ এনসিপিকে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অনেক বেশি সুবিধা দিয়েছে, এগুলো কিন্তু দৃশ্যমান। বিশেষ করে সর্বশেষ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলন তারা করেছে যমুনার প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন রয়েছে তার সামনে। কিন্তু দৃশ্যত সেই এলাকায় যে কোনো ধরনের সভা সেমিনার কিন্তু নিষেধ, সবার সমাবেশ সেখানে নিষেধ করেছে ডিএমপি অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ। কিন্তু যখন ছাত্ররা সেখানে আন্দোলন করলো এই এনসিপির ব্যানারে, তখন কিন্তু তাদেরকে কোনো বাধা দেওয়া হয়নি, বরঞ্চ ওই সময় যে তপ্ত আবহাওয়া ছিল, দাবদাহ ছিল, শান্তির জন্য তারা কিন্তু কৃত্রিম কুয়াশা পর্যন্ত সেখানে ছিটিয়েছে। বিপরীতে দুদিন বাদেই যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা নানা দাবি নিয়ে একই জায়গাতে আন্দোলন করতে গেল, তখন কিন্তু পুলিশ তাদেরকে মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম সেখানে গিয়ে কথা বলার সময় তার মাথায় বোতল নিক্ষেপ হয়েছে। নানা ধরনের বিপরীত প্রতিক্রিয়া কিন্তু এই সরকার ইতিমধ্যে জনগণ থেকে এবং মাঠ পর্যায় থেকে পেতে শুরু করেছে। এবার আসুন এই সরকারের মেয়াদ নিয়ে কিন্তু সংশয় কিন্তু কাটেনি। এই সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকতে চায়? কেউ বলছেন যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে চায়, কেউ বলছেন 3 বছর, কেউ বলছেন 2 বছর। কিন্তু আসলে রাজনৈতিক দলগুলো জানতে চায় যে এই সরকার আসলে কতদিন থাকবে। এবং বিএনপি তারা কিন্তু বলছে যে দ্রুতই নির্বাচন দিয়ে এই সরকারের প্রস্থান করা উচিত। সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই যে এই সরকার আসার পর থেকে সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে আন্দোলন। শুরু হয়েছিল আনসারদের আন্দোলন নিয়ে, তারপর এখন একের পর এক আন্দোলন হচ্ছে এবং পাইপলাইনেও অনেকগুলো আন্দোলন রয়েছে। সর্বশেষ ঢাকায় যে আন্দোলনটি চলছে, অর্থাৎ বিএনপির প্রার্থী, আমি যখন এই ভিডিও ধারণ করছি তখন পর্যন্ত তারা আন্দোলন করে যাচ্ছে। বিএনপির যিনি প্রার্থী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, ইশরাক হোসেনকে
সেই পদে বসানোর জন্য, শপথের জন্য কিন্তু তার সমর্থকরা এমনকি ঢাকাবাসীর একটি অংশ আন্দোলন করে যাচ্ছে লাগাতার। পরিস্থিতি কিন্তু এই আন্দোলনগুলো ঘিরে তৈরি হচ্ছে, এমনকি এই আন্দোলনগুলোকে সরকার কিন্তু সঠিকভাবে, সুন্দরভাবে এগুলোকে মানে খুব বেশি লম্বা হওয়ার আগে এগুলোকে সমাধান করার বিষয়ে কিন্তু তারা খুব বেশি উদ্যোগী আমি হতে দেখছি না। হ্যাঁ, তারা অনেকে আন্দোলনের একটা পজিটিভ দিক হচ্ছে, তারা আন্দোলনকারীদের সাথে এখন আলোচনা করছেন বিগত সময় সরকারগুলো যেগুলো কখনো করেনি, কিন্তু এটি পর্যাপ্ত নয়। যে সিদ্ধান্তগুলো সহজে নেওয়া যায় সেই সিদ্ধান্তগুলো রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে আলোচনা করে দ্রুত নিলেই তো হয়। আমরা চাই যে সরকার তাদের এই ভুলগুলো বুঝতে পেরে খুব দ্রুতই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোবে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা যদি একেবারে তলানিতে যদি থেকে যায়, তখন কিন্তু এই সরকার নির্বাচন করেও তাদের নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারবে না। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।